নমস্কার। ঝরাপাতার নতুন একটি নিবেদনে আপনাকে স্বাগত। প্রতি শুক্রবার ঠিক দুপুর ১টায় শুনছেন আমাদের বিশেষ নিবেদন দেশগাথা। আজ ষষ্ঠ পর্ব। ভারতের স্বাধীনতা আন্দোলনে আত্মনিবেদন করেছেন দেশের বিপ্লবীরা, আর তাদের বীর গাথাই শুনবেন দেশগাথার বিশেষ নিবেদনে। পাঠে আমি বিজয়। আজকের পর্বে শুনবেন বিপ্লবী উপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এবং শহীদ কর্তার সিং সারভার কথা। শুরু হচ্ছে আজকের পর্ব। বিপ্লবী উপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। উপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় আজ হয়তো স্মৃতির অতলে তলিয়ে গেছেন, কিন্তু এক সময় সশস্ত্র স্বাধীনতা যুদ্ধের অন্যতম নায়ক হিসেবে তিনি আবির্ভূত হয়েছিলেন। তার জন্ম হয় 1879 সালের 6 জুন। উপেনবাবুর জন্মস্থান হুগলি জেলার অন্তর্গত চন্দননগরের গোন্দলপাড়াতে। তখন চন্দননগর ফরাসি অধিকৃত অঞ্চল ছিল। ছোটবেলা থেকেই উপেন্দ্রনাথ ছিলেন সাহসী মনের অধিকারী। পড়াশোনার পাশাপাশি খেলাধুলো ও ব্যায়াম চর্চাতেও নিয়মিত অংশ নিয়েছেন। চন্দননগরের বিখ্যাত ডুপ্লে কলেজ থেকে এফএ পাশ করেন। আসেন কলকাতায়। ডাফ কলেজে পড়াকালীন বিপ্লবীদের সঙ্গে যোগাযোগ হয়। অচিরেই সেদিনের তরুণ উপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় সশস্ত্র সংগ্রামের শপথ নিয়েছিলেন। একটির পর একটি অভিযানে অংশগ্রহণ করেন। মানুষ হিসেবে তিনি ছিলেন পরিচ্ছন্ন মনের অধিকারী। একজন একনিষ্ঠ কর্মী হিসেবে গুপ্ত সংগঠনের সেবা করে গেছেন। 1908 সাল। অবিভক্ত বঙ্গদেশ জুড়ে সশস্ত্র সংগ্রামীদের কার্যকলাপ বৃদ্ধি পেয়েছে। অরবিন্দ ঘোষ বরোদা থেকে কলকাতায় আসেন। একটির পর একটি গুপ্ত সংগঠন তৈরি হচ্ছে। শিবপুরে ডাকাতির ঘটনা ঘটে গেল। চন্দননগরে মেয়রের বাড়িতে বোমা ফেলা হলো। উল্লাসকর দত্তকে পাঠানো হলো নারায়ণগঞ্জে ছোট লাঠির ট্রেন উল্টে দেবার জন্য। ট্রেনের একটি বগি লাইনচ্যুত হলো, কিন্তু ছোট লাটের বগিতে কিছুই হয়নি। এরপর ঢাকার কুখ্যাত ম্যাজিস্ট্রেট মিস্টার এলেনকে হত্যা করার চেষ্টা করা হলো। কুষ্টিয়ার এক পাদ্রীকে গুলি করে হত্যা করা হলো। পুলিশ তৎপর হয়ে উঠল। সাদা পোশাকের পুলিশে ছেয়ে গেল কলকাতা শহর। কোনো সন্দেহভাজন ব্যক্তিকে দেখলেই তাকে অনুসরণ করা হলো। 1908 সালের মার্চ মাস থেকে বিপ্লবীদের প্রধান কেন্দ্র 32 মুরারিপুকুর রোডের বাগানবাড়ি আর তাদের অন্যান্য থাকবার জায়গাতেও পুলিশ নজর রাখতে শুরু করে। তখন বিপ্লবীরা কলকাতায় কয়েকটি মেস এবং হোস্টেলে থাকতেন। এই জায়গাগুলি হলো 15 গোপীমোহন দত্ত লেন, 134 হ্যারিসন রোড, 32 স্কট লেন, 38/4 রাজা নবকৃষ্ণ স্ট্রিট এবং 48 গ্রে স্ট্রিট। ওই বছরের 30 এপ্রিল মুজফ্ফরপুরে কিংসফোর্ডকে হত্যার চেষ্টা করা হয়। 1 মে সকাল থেকে কলকাতার সমস্ত বিপ্লবী আড্ডার ওপর পুলিশ কড়া নজর রাখলো। প্রফুল্ল চাকি আত্মহত্যা করলেন। ক্ষুদিরামকে গ্রেপ্তার করা হলো। বিপ্লবীদের মহানায়ক বারিন ঘোষ সকলকে সতর্ক করলেন। অনেকে নিজের বাড়িতে রওনা হলেন। উল্লাসকর দত্ত আত্মগোপন করলেন 30/2 হ্যারিসন রোডের বাড়িতে। হেমচন্দ্র দাস চলে গেলেন 15 গোপীমোহন দত্ত রোডের বাড়িতে। মুরারিপুকুর বাগান বাড়িতে যে সমস্ত অস্ত্রশস্ত্র এবং বোমা নির্মাণের যন্ত্রপাতি ছিল তা মাটির তলায় পুঁতে ফেলা হলো। ঠিক হলো 1 মে রাত্রি শেষ হবার সঙ্গে সঙ্গেই সকলকে বাগান বাড়ি থেকে সরিয়ে দেওয়া হবে।
বিশ্বস্ত সূত্রে খবর পেয়ে পুলিশ রাত 12টার সময় ওই বাড়িটি ঘিরে ফেলে। উপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় পুলিশের নজর এড়িয়ে রাতের অন্ধকারে বাগান বাড়ি থেকে কয়েকজন বিপ্লবীকে বের করে দিলেন। রাত 4টের সময় পুলিশের দল বাগান বাড়িতে ঢুকে সকলকে গ্রেপ্তার করল। এইভাবেই উপেনবাবু নিজের জীবনের চিন্তা না করে এক মহান কাজ করেছিলেন। পরবর্তীকালে জেরার মুখে দাঁড়িয়ে তিনি বলেছিলেন, আমার কাজই হলো সহকর্মীদের বাঁচানো। তার জন্য যদি আমাকে কষ্ট স্বীকার করতে হয়, আমি হাসি মুখে সেই কষ্ট স্বীকার করব। ভাবলে অবাক লাগে, এমন স্বচ্ছ সুন্দর মানসিকতার মানুষ এখন আর দেখতে পাওয়া যায় না। উপেনবাবুর বিরুদ্ধে আলিপুর ষড়যন্ত্র মামলা শুরু হলো। এই মামলায় তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হলো। উপেনবাবুকে পাঠানো হলো কুখ্যাত সেলুলার জেলে। 12 বছর রুদ্ধ কারার অন্তরালে দিন কাটাবার পর তিনি মুক্তি পান। বিপ্লবী জীবনে উপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় যুগান্তর এবং বন্দে মাতরম পত্রিকা দুটির সঙ্গে যুক্ত ছিলেন। এই দুটি পত্রিকাতে স্বনামে এবং ছদ্মনামে একাধিক উদ্দীপনাপূর্ণ প্রবন্ধ লিখেছেন। তার প্রবন্ধগুলি পড়লে আমরা বুঝতে পারি যে তিনি সমসাময়িক ঘটনাবলী সম্পর্কে কতটা ওয়াকিবহাল ছিলেন। বিশ্ব রাজনীতির প্রেক্ষাপটটিও ভালোভাবে বুঝেছিলেন। মুক্তি পাবার পর বিজলি পত্রিকায় প্রবন্ধ প্রকাশ করতে থাকেন। তখন চিত্তরঞ্জন দাস নারায়ণ পত্রিকা প্রকাশ করছেন। উপেনবাবু ছিলেন এই পত্রিকার এক সম্মানীয় লেখক। অমরেন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের রাজনৈতিক পত্রিকা আত্মশক্তিতেও সম্পাদনা এবং প্রকাশনার কাজে যুক্ত ছিলেন। আত্মশক্তি লাইব্রেরি থেকে উপেন্দ্রনাথের একটির পর একটি বই প্রকাশিত হতে থাকলো। 1923 সালে আবার তাকে গ্রেপ্তার করা হলো। ওই বছরের 25 সেপ্টেম্বর তিনি 3 নম্বর রেগুলেশন অ্যাক্টে গ্রেপ্তার হন। বলা হলো তার কার্যকলাপ সন্দেহজনক। তিনি লেখনীর মাধ্যমে জনরোষকে সংগঠিত করছেন। 1925 সালে উপেনবাবু মুক্তি পেলেন। এবার তিনি প্রধানত সাংবাদিকতার কার্যে ভর্তি হলেন। উপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় বুঝতে পেরেছিলেন, জনগণকে সচেতন করতে হলে সুষ্ঠু সাংবাদিকতার পরিবেশ থাকা দরকার। পত্রপত্রিকার মাধ্যমে আমরা ব্রিটিশ সরকারের কুশাসন সম্পর্কে সকলকে ওয়াকিবহাল করতে পারব। সকলকেই যে সশস্ত্র সংগ্রামে বোমা নির্মাণ করতে হবে অথবা পিস্তল ছোড়া শিখতে হবে তা নয়। অনেকে এই জাতীয় কাজ করবেন, এভাবেই আমরা দেশের সেবা করতে পারব। উপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ফরওয়ার্ড, লিবার্টি, অমৃতবাজার প্রভৃতি পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন। 1945 সালে এলেন দৈনিক বসুমতী দপ্তরে। ওই সময় থেকেই পরবর্তী 5 বছর দৈনিক বসুমতীর সম্পাদক ছিলেন। 1949 সাল থেকে ছিলেন প্রাদেশিক হিন্দু মহাসভার সভাপতি। উপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় তার কর্মমুখর জীবনে একাধিক গ্রন্থ লিখে গেছেন, যেমন পথের সন্ধান, স্বাধীন মানুষ, ধর্ম ও কর্ম, বর্তমান সমস্যা, জাতের বিড়ম্বনা, অনন্তানন্দের পত্র, বর্তমান ভারত। তার লেখা বিখ্যাত গ্রন্থ হল নির্বাসিতের আত্মকথা। এই গ্রন্থটি পড়লে আমরা জেলখানার অভ্যন্তরের এক বাস্তব প্রতিচ্ছবি দেখতে পাই। সাহিত্যিক হিসেবেও উপেন্দ্রনাথ ছিলেন অত্যন্ত উঁচু দরের। বিপ্লবী না হলে হয়তো তিনি এক মহান সাহিত্যিক হিসেবেই আত্মপ্রকাশ করতেন। 1950 সালের 4 এপ্রিল উপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের মহাপ্রয়াণ ঘটে। শহীদ কর্তার সিং সরভা। এবার আমরা গদর পার্টির বৈপ্লবিক কার্যকলাপের কথা বলবো। আমরা জানি, প্রথম বিশ্বযুদ্ধ শুরু হবার সময় প্রায় 15,000 ভারতবাসী কানাডা ও আমেরিকায় বসবাস করছিলেন।
ইন্ডিয়া হাউস বন্ধ হয়ে যাওয়ার পর অনেক প্রবাসী ভারতীয় আমেরিকায় এসে যান। তারা গদর পার্টির নামে একটি রাজনৈতিক সংগঠন গড়ে তুলেছিলেন। তখন পৃথিবীতে প্রথম বিশ্বযুদ্ধে ভয়ঙ্কর পরিবেশ সৃষ্টি হয়েছে। গদর পার্টি নিজেদের সদস্যদের অনুরোধ করল ভারতে গিয়ে বিপ্লবী আন্দোলনে অংশ নিতে। এই অনুরোধে সাড়া দিয়ে গদর পার্টির অধিকাংশ সদস্যই বিভিন্ন জাহাজে চেপে ভারতে প্রবেশের চেষ্টা করেছিলেন। এই সব সদস্যদের মধ্যে পাঞ্জাবি শিখ সম্প্রদায়ের মানুষই ছিলেন বেশি। তারা তামাকাটামারু, তোমারু, মাসিয়ামারু, কোয়াচিমারু, কোরিয়া, সলামিস প্রভৃতি জাহাজের যাত্রী হলেন। গদর পার্টির অন্যতম সদস্য ছিলেন কর্তার সিং সারভা। 1894 সালে লুধিয়ানা জেলার সরভায় গ্রামে তার জন্ম হয়। তার বাবার নাম ছিল মঙ্গল সিং। প্রাথমিক শিক্ষা গ্রামের পাঠশালাতে। পড়াশোনায় খুব একটা চৌখাস ছিলেন না। পড়াশোনা ছাড়া অন্য বিষয়ে কর্তার সিং এর কৃতিত্ব লক্ষ্য করা যায়। খেলাধুলোর আসরে সবসময় প্রথম স্থানটি দখল করতেন। পাঠশালায় পড়া শেষ করে এলেন লুধিয়ানায়। সেখানকার খালসা হাই স্কুলে ভর্তি হলেন। সেখানে নবম শ্রেণী পর্যন্ত পড়েছিলেন। তারপর ওড়িশা থেকে হাই স্কুল পাশ করেন। 1911 সালে কর্তার সিং আমেরিকাতে গেলেন। সেখানে গিয়ে ছোটখাটো চাকরি করতে শুরু করলেন। তখন তার বয়স 17 বছর। 1912 সালে সান ফ্রান্সিসকো শহরে একটি জাহাজ নির্মাণ কারখানায় চাকরি পেলেন। এই শহরেই কর্তার সিং বিপ্লবী মন্ত্রে দীক্ষিত হয়েছিলেন। একাধিক বিপ্লবী নেতার সঙ্গে তার গভীর পরিচয় গড়ে ওঠে। পরবর্তীকালে লালা হরদয়ালের কাছে বৈপ্লবিক শিক্ষা লাভ করেন। লালা হরদয়াল ছিলেন কর্তার সিং সারভার রাজনৈতিক গুরু। কর্তার সিং সারভা ওপর একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছিল। গদর পত্রিকার পাঞ্জাবি সংস্করণ সম্পাদনা করতেন তিনি। এর জন্য তাকে উদয়ান্ত পরিশ্রম করতে হতো। বিভিন্ন লেখকের কাছে গিয়ে প্রবন্ধ সংগ্রহ করতেন। যে সমস্ত প্রবন্ধ হিন্দি অথবা ইংরেজি ভাষায় লেখা, সেগুলিকে পাঞ্জাবিতে তর্জমা করতে হতো। এই কাজে কর্তার সিং এর কৃতিত্ব আমাদের অবাক করে দেয়। 1914 সালে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হলো। গদর পার্টির নেতাদের আহ্বানে সাড়া দিয়ে কর্তার সিং ভারতবর্ষে এলেন। ভারতবর্ষে এসে যোগাযোগ হলো মহানায়ক রাসবিহারী বসুর সঙ্গে। রাসবিহারী বসু তখন শচীন্দ্রনাথ সান্যাল এবং কৃষ্ণ গণেশ পিংলের সহযোগিতায় সশস্ত্র সৈনিক বিদ্রোহের রূপরেখা তৈরি করছেন। এই কাজে চূড়ান্ত রূপায়ণের জন্য কর্তার সিং সারভাকে ডাকা হলো। কর্তার সিং সারভার উপর একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হলো। তিনি এলেন কাবুলের বাজিরাবাদের সৈন্য শিবিরে। সেখানকার ভারতীয় সৈন্যদের সাথে বন্ধুত্ব করলেন। কথায় কথায় তাদের কানে কানে শোনালেন এই বিপ্লবের মন্ত্রমালা। এই কাজটি খুবই দক্ষতার সঙ্গে করতে হয়েছিল। যে কোনো মুহূর্তে ধরা পড়ার সম্ভাবনা ছিল। যদি একবার ধরা পড়তেন তাহলে ফাঁসি অনিবার্য। ধীরে ধীরে বাজিরাবাদের সৈন্য শিবিরে নীরব প্রস্তুতি শুরু হলো। কর্তার সিং সারভার কৃতিত্ব এতখানি যে তিনি অনেককেই সদলে নিয়ে এসেছিলেন। সৈন্যরা ব্রিটিশ সরকারের তোষামোদি আর করবে না এমন শপথ নিলেন। শেষ অবধি অবশ্য এই বৈপ্লবিক আন্দোলন বিফল হয়েছিল। এর ফলে একাধিক রাজনৈতিক নেতা ও সশস্ত্র সংগ্রামীকে গ্রেপ্তার করা হয়। কর্তার সিং সারভাকেও গ্রেপ্তার করা হলো। তাকে প্রথম লাহোর ষড়যন্ত্রের মূল মামলায় আসামি হিসেবে তুলে ধরা হলো। এই মামলাতে 24 জনের ফাঁসি এবং 27 জনের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছিল। এই আদেশের বিরুদ্ধে দেশ জুড়ে বিদ্রোহ দেখা দিল। জনগণের সাথে পুলিশের খণ্ডযুদ্ধ বেঁধে গেল। তখন পরিস্থিতি সামাল দিতে এগিয়ে এলেন বড়লাট হার্ডিং। তিনি মৃত্যুদণ্ড দেওয়া 24 জনের মধ্যে
17 জনের দণ্ডাদেশ হ্রাস করলেন। বলা হলো তারা যাবজ্জীবন দ্বীপান্তরের শাস্তি পাবেন। 7 জনের মৃত্যুদণ্ড বহাল থাকল। কর্তার সিং সারভা ছিলেন এই 7 জনের মধ্যে একজন। 1915 সালের 17 নভেম্বর লাহোর সেন্ট্রাল জেলে কর্তার সিং সারভার ফাঁসি হলো। তখন তার বয়স মাত্র 20 বছর। শুনছিলেন দেশগাথা, আজ 6ষ্ঠ পর্ব। আজকের পর্বে শুনলেন বিপ্লবী উপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এবং শহীদ কর্তার সিং সারভার কথা। পাঠে আমি বিজয়। আবহ অলঙ্করণ তরঙ্গ দ্য আল্টিমেট মিউজিক। প্রচার অলঙ্করণ চারুলিপি। সমগ্র পরিচালনা এবং পরিকল্পনা সাহস ক্রিয়েশন। দেখা হচ্ছে আগামী সপ্তাহে প্রতি শুক্রবার ঠিক দুপুর 1টায় দেশগাথার পরবর্তী ভিডিও নিয়ে। ততক্ষণ শুনতে থাকুন, পাশে থাকুন। আর অবশ্যই যারা এখনো সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশে থাকুন আমাদের অন্যান্য প্রতিবেদন পেতে। দেখা হচ্ছে আগামী সপ্তাহে দেশগাথার নতুন পর্বে। ধন্যবাদ।